কেউ যদি অন্যায় করে থাকে, আমার দলেরও হোক, তার সাজা প্রাপ্য হলে তাকে সাজা দিতে হবে। সে যেন ওই কোথাও মাথা গুঁজলো, গিয়ে বলল যে আমি তোমার দলে চলে এলাম, আমাকে বাঁচিয়ে দাও। সেরকম শুভেন্দু অধিকারীর মতন কেস যেন না হয়। এই সবকা সাথ সবকা বিকাশ কিন্তু সবকা বিশ্বাস, সেটা তো প্রথমে ভেঙে দিল। আমি তো কোনো সিএ অ্যাপ্লাই করিনি যে আমি নতুন করে নাগরিক হয়েছি। আমি তো জন্মসূত্রে নাগরিক। আমি জন্মসূত্রে নাগরিক, আমার মা বাবা নাগরিক নয়, তারা ভোট দিতে পারলো না। তাহলে সেই জায়গাটা এই ৩০ লক্ষ অ্যাডজুডিকেশনের মাধ্যমে যখন ফিরে আসবে, আর ২৯ সালে যখন ভোটটা হবে, তখন কিন্তু বোঝা যাবে যে প্রকৃত বদলা হলো বা প্রকৃত বদল হলো, কোনটা ঠিক হলো। আমার মনে হচ্ছে এখন বদলার ভোট হয়েছে। যে বদলার ভোটটা অ্যাকচুয়ালি বিজেপির এগেনস্টে গেছে। কিসের বদলা? যে না, মানুষকে ২০২১ সালে আমাদের আপ কি বাত ২০০ পার করেনি, তার বদলা আমি নিয়ে নিয়েছি। আমরা একটা বড় অংশের মানুষকে বাদ দিয়ে দিয়েছি। শোভনদেব চট্টোপাধ্যায় আছেন, বিমানবাবু আছেন, এরকম প্রচুর লোক আছেন যারা হতে পারেন। কিন্তু কে হবেন বা হবেন না, সেটা দলনেত্রী পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করে ঠিক করবেন। কিন্তু যেই হোক না কেন, শুভেন্দুদের মতন ডিস্ট্রাকটিভ হবে না। বিরোধী দলনেতা ডিস্ট্রাকটিভ হলে সেটা ভয়ানক হয়। আমার বিরোধী দলনেতা যে হবে, সে যেমন বিধানসভায় তার ভূমিকা পালন করবে, তেমনই বিরোধী নেত্রী, দলনেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাস্তায় থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকবেন। আমরা অসংখ্য সহযোগী মানুষ তাদের সঙ্গে রাস্তায় থাকবো। দাদা, ভোটের রেজাল্ট প্রকাশ হলো এবং দেখলাম যে তৃণমূলের একদম ভরাডুবি। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের ৩টে আমরা দেখেছি মহিলা ভোট, দেখেছি সংখ্যালঘু ভোট, এবং আবেগের জায়গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহিলা ভোটকে যদি বাদ রাখি, সংখ্যালঘু ভোট কি কোনোভাবে বাদ হয়ে গেল, মানে ভাগ হয়ে গেল সবার মধ্যে? এই সংখ্যালঘু অনেক নেতা ছিলেন, নওশাদ কি সেই ভোট টেনে নিল, কি বলবে? দেখো, তোমাকে প্রথমে বলি, ভরাডুবি শব্দটার মধ্যে আসনের কনটেক্সটে বললে অবশ্যই একটা বিশাল পরিবর্তন হয়েছে। কিন্তু যদি ভোটের কনটেক্সটে দেখো, ভোট শেয়ারের কনটেক্সটে দেখো, আমরা কিন্তু এখনও 40%-এর ওপর ভোট পেয়েছি। বিজেপি কিন্তু ২১ সালে এতটা ভোট পায়নি সেই তুলনায়। ফলে টোটাল ভোট, মানে মোট ভোট প্রাপ্য, যদি বিজেপি আর তৃণমূলের তুলনা দেখো, সেটার সংখ্যাটাও খুব বেশি নয়। ফলে নওশাদ সিদ্দিকী হোক, নওশাদ সিদ্দিকী তো তাও ২১ সাল থেকে রাজনীতি করছে বা তার আগে থেকে করছে। কিন্তু সবথেকে ভয়ানক যেটা, সেটা হচ্ছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির ২টো আসনে নিজে জিতলেন, কিন্তু বাকি কোথাও জিততে পারলেন না ১০০ থেকে। কিন্তু ওনার প্রত্যেকটা বক্তব্য যদি কেউ মাইনরিটি ফলো করে থাকে, তাহলে দেখবে যে ও মাইনরিটি ফলো করলে দেখবে যে ও কিন্তু বিজেপি স্টুজ, ও সেটা বারবার স্বীকার করছে। কিভাবে? একদিকে প্রথম বলল, যেদিন প্রথম ও দল থেকে বেরিয়ে গেল বা ওকে বার করে দেওয়া হলো, ও বলল আমি নতুন দল করব। তখন বলল বিজেপি কি বাঘ কি না ভাল্লুক? এতগুলো রাজ্যে ক্ষমতায় আছে, এখানে এলে হবে কি? আর আমি বাইরে থেকে সাপোর্ট করব। আমার একটা নির্ণায়ক ভূমিকা থাকবে। এবার কি নির্ণায়ক ভূমিকা থাকবে দেখ, সেটা আমি জানি না। কিন্তু এটা নিশ্চিত জানি যে ১,০০০ কোটি টাকার দুর্নীতি উনি করেছেন, এবং সেটা নিজে মুখে স্বীকার করেছেন যে ৫১ মিনিটের ভিডিও ১৯ মিনিট কেন দেখানো হলো। তাহলে সেখানে দাঁড়িয়ে থেকে পৃথিবী বিখ্যাত সব বিশ্লেষকগণ কিংবা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা অন ক্যামেরা বলছেন যে ওটা এআই দেয়া। আর পরের দিন একদম হাটে হাড়ি ভেঙে দিচ্ছে ওই হুমায়ুন কবির। তাহলে সেটা কি মানুষের বুঝতে অসুবিধা নেই? ফলে হ্যাঁ, অবশ্যই মুসলিম ভোটের একটা ব্যাপার আছে। কিন্তু বিজেপি যেটা ভয়ানক খেলা খেললো, সেই ভয়ানক খেলা মুসলিম সমাজের বুঝতে খুব বেশি দেরি হবে না। যে কে প্রকৃত প্রোটেক্টর, কে প্রকৃত ডেভেলপমেন্ট কাজ করছে, কে প্রকৃত মাল্টিকালচারাল ফ্লেভারটা, যেটা শুধু মুসলিম, শুধু হিন্দু, শুধু এদের নেই, এরকম বিভাজন নেই, জাতপাতের মধ্যে নেই। বিজেপি যখন আসছে, একটু ৬ মাস, ১ বছর হানিমুন পিরিয়ডটা কাটুক। হানিমুন পিরিয়ডটা কাটলে খুব পরিষ্কার বোঝা যাবে যে বিজেপির আসলে নোক আর দাঁত কীরকম বেরিয়ে যায়, যেটা ইতিমধ্যে বিভিন্ন ঘটনাক্রমে তোমরা দেখেছো, সেগুলোর আর বর্ণনা দিচ্ছি না। অলরেডি ৪ জন খুন হয়েছে কিন্তু, এবং সেটা পোস্টপোল ভায়োলেন্স হিসেবে যদি ধরা যায়, সরকারে কিন্তু তাহলে তারা, যদিও মন্ত্রিসভা গঠন হয়নি, ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। আমি জানতে চাইবো কজন গ্রেপ্তার হলো, তার সাজা ভবিষ্যতে কী হবে। আর এই সবকা সাথ সবকা বিকাশ কিন্তু সবকা বিশ্বাস, সেটা তো প্রথমে ভেঙে দিল। ভেঙে দিল কিভাবে? শুভেন্দু অধিকারী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন বলে দাবি করছেন, যদিও সেটা নিয়ে একটা ডিবেট রয়েছে, কারণ উনি যেভাবে বলছেন সব কটা পরপর মিলে যাচ্ছে। কার বাড়ি ইডি যাবে, চলে গেল। কার বাড়ি সিবিআই যাবে, চলে গেল। কোন রাউন্ড থেকে উনি জিতবেন, মিলে গেল। এবং তারপর আমরা যখন সন্দেহ প্রকাশ করছি ২-৩ দিন আগে থেকে যে ইভিএমে কীভাবে ম্যানিপুলেশন করা যেতে পারে,
বা বদলানোর কনটেক্সট যেটা আমরা বলার চেষ্টা করছি, সেগুলো অনেক সময় দেখা গেছে। বা উত্তরপাড়ায় আমাদের প্রার্থী তিনিও দেখিয়েছেন কীভাবে ইভিএম ঢুকছে বা বেরোচ্ছে। এখান থেকে আমরা যেটা বলছি যে 70% হিন্দু আমাকে ভোট দিয়েছে, এখানকার হিন্দুরা আমায় ভোট দিয়েছে, মুসলিমরা আমাকে ভোট দেয়নি। একজন পার্টি উইথ ডিফারেন্সের মেম্বার ব্যক্তি, যিনি শুভেন্দু অধিকারী, যিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, তিনি প্রথমেই 30% মানুষের বিশ্বাস ভেঙে দিলেন। ভোট না দিলে তাদের কি গতি হতে পারে সেটা তিনি আগেও বলেছেন। সমঝে যান, হেলমেট কিনুন, অ্যান্ড সো অন সো ফোর্থ। তার রিফ্লেকশন কি হবে? কিভাবে হবে? হলে যা দেখছি সেটাই কি আরও বাড়বে? এই সন্দেহগুলো থেকে যাচ্ছে। ফলে মুসলিম ভোটের কনটেক্সট থেকেও জরুরি যেটা এই মুহূর্তে, যে বিজেপির যে প্রকৃত চরিত্র সেটাকে মানুষের সামনে তুলে ধরা, এবং সংবিধানের নাম করে কিভাবে ওরা সংবিধান বিরোধী কাজ করছে, যেটা অন্যান্য রাজ্যেও দেখছি, আমরা ত্রিপুরায় দেখেছি ওড়িশায়, দেখেছি মণিপুরে, দেখেছি তোমার কর্ণাটকে, দেখেছি তোমার মহারাষ্ট্রে, দেখেছি তোমার দিল্লিতে, দেখেছি তোমার মধ্যপ্রদেশে, দেখেছি তোমার উত্তরপ্রদেশে, রাজস্থানে, হরিয়ানায়, সব জায়গায় বিজেপি যখন যখন ছিল বা আছে, প্রতিনিয়ত ওদের যে সংবিধান বিরোধী কাজকর্ম, কার বাড়ি মাছ থাকবে, কার বাড়ি মাংস থাকবে, কোথায় মন্দির হবে, কোথায় হবে না, কিভাবে সেখানে ড্রেস পরতে হবে, কিভাবে সেখানে খেতে হবে, প্রতিনিয়ত এই যে একটা একটা ধর্মের নাম করে উস্কানি, ধর্মের নাম করে বিভাজন, সেটা কিন্তু নজরে আছে মানুষের। মানুষ অত সহজে বোকা হন না। ওরা যে ভোট পেয়েছিল 2021 সালে, সেই রকমই ভোট পেয়েছে। আমাদের ভোট কমেছে অবশ্যই, কিন্তু আমরাও একটা বড় সংখ্যার মানুষ ভোট পেয়েছি। অ্যাডজুডিকেশনে যারা চলে গেল, সেটা কিন্তু কেউ নজর করছে না। এবং প্রত্যেকটা বিরোধী দল, আমি বলছি যারা বিজেপি করেন, তারা কেউ দেখছেন না। আমার বাড়িতে আমার নাম আছে, আমার মা বাবার নাম নেই, আমি ভোট দিলাম, মা বাবার নাম নেই। এটা একটা একটা রূপক হিসেবে বলছি, কিন্তু এরকম তো হয়েছে। তাহলে তারা কোথায় গেল? তারা ভারতীয় নাগরিক নয়। কিন্তু আমরা তো জানি লিগ্যাসি ডাটা না থাকলে বা প্রোজিনি ম্যাপিং না থাকলে ভোটার হওয়া যাবে না। আমি তো কোনো সিএ অ্যাপ্লাই করিনি যে আমি নতুন করে নাগরিক হয়েছি। আমি তো জন্মসূত্রে নাগরিক। আমি জন্মসূত্রে নাগরিক, আমার মা বাবা নাগরিক নয়, তারা ভোট দিতে পারলো না। তাহলে সেই জায়গাটা, এই 30 লক্ষ অ্যাডজুডিকেশনের মাধ্যমে যখন ফিরে আসবে, আর 29 সালে যখন ভোটটা হবে, তখন কিন্তু বোঝা যাবে যে প্রকৃত বদলা হলো বা প্রকৃত বদল হলো, কোনটা ঠিক হলো। আমার মনে হচ্ছে এখন বদলার ভোট হয়েছে। যে বদলার ভোটটা অ্যাকচুয়ালি বিজেপির এগেনস্টে গেছে। কিসের বদলা? যে না, মানুষকে 2021 সালে আমাদের আপ কি বার 200 পার করেনি, তার বদলা আমি নিয়ে নিয়েছি। আমরা একটা বড় অংশের মানুষকে বাদ দিয়ে দিয়েছি। ভয়ের রাজনীতি দিয়ে শুরু হলো। ওরা বললো ভয় আউট, ভরসা ইন। ভয়ের রাজনীতি দিয়ে ওরা শুরু করলো সরকারটা। যেমন 2021 সালে হেরে ভয় ইন করেছিল, মানুষের পেটের টাকা আটকে ছিল, মানুষের মাথার ছাদের টাকা আটকে ছিল, যেমন ওরা আটকে দিয়েছিল সড়ক যোজনার টাকা, যেমন ওরা আটকে দিয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা, যেমন ওরা আটকে দিয়েছিল হেলথ মিশনের টাকা, প্রতিনিয়ত, এমনকি জিএসটির সঠিক টাকা, প্রত্যেকটা ক্ষেত্রে ওরা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল রিলেশনশিপটাকে একদম ভেঙে দিয়েছে। তখন কিন্তু কেউ বলেনি সংবিধান গেল, সংবিধান গেল, সংবিধান গেল, কেউ বলেনি। আজকে সবাই বলছে সংবিধান গেল, সংবিধান গেল, সংবিধান গেল। আরে বাবা, এটা রেজিস্ট্যান্স। তোমরা যেমন একটা দুর্নীতির নাম করে টাকা আটকে রেখে দিয়ে বলতে পারছো যে ওরা যেহেতু অসাংবিধানিক কাজ করেছে তাই আটকে দিয়েছি, কোর্টে কোথাও প্রমাণ করতে পারোনি, শুধু জনমানসে প্রমাণ করেছো আর নিজের ক্ষমতার অপব্যবহার করেছো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, সেও তো নিজের রেজিস্ট্যান্স করার অধিকারী, এবং সেই রেজিস্ট্যান্সটা কিন্তু উনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন এবং করে যাবেন, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলিম সমাজ হোক, হিন্দু সমাজ হোক, প্রচুর হিন্দু মানুষের নাম বাদ গেছে, প্রচুর। তারাও কি অপেক্ষা করছেন না? তারাও সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। আমরা আর একটু দেখব 29 সালের ভোটটায় যদি অ্যাডজুডিকেশনে যাদের নাম আছে সবারটা ফিরে আসে, নিশ্চয়ই আমরা আমাদের মতন করে আবার লড়াইয়ে থাকবো, যেমন আমরা এখনও আছি। আমরা মাঠ ছেড়ে যাইনি, আমরা মাঠে থাকবো। দাদা, আমরা দেখেছিলাম যে বিহারে যেসব মানুষদের নাম বাদ চলে গেছিলো তাদেরকে ডিটেনশন করা হয়েছিল। তাহলে বাংলায় এবার বিজেপি সরকার গঠন করলো, ঠিক কতটা সম্ভাবনা বেড়ে যাচ্ছে যে যাদের নাম ডিলিট হয়ে তাদেরকে ডিটেনশনে পাঠানো হবে? ডিটেনশনের থেকেও বড় কথা, ওদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই মুখ্যমন্ত্রী কিন্তু খুব পরিষ্কারভাবে এখানে এসে প্রচারে বলে গেছিলেন, তখন তিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, যে 22 লক্ষ নাম যাদের এসআইআরে বাদ গেল, তারা কিন্তু ভারতীয় নাগরিক নন, এটা কেউ বলছে না। ভোটার তালিকায় নাম বাদ গেছে, কিন্তু তারা অভারতীয়, সেটাও ঘোষণা হয়নি। তাদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
এবং সেই রেশন যখন বন্ধ হলো, তাহলে আমার এখানে যারা অ্যাডজুডিকেশনে আছে তাদের কি হবে সেটাও কিন্তু দেখার অপেক্ষায় রইলাম। আশায় বুক বাঁধে চাষা। ফলে আমরা দেখব, অপেক্ষা করব, কিন্তু বাঙালি জাতিকে তো এত সহজে বোকা বানানো যায় না। যেমন তৃণমূলের বিরুদ্ধে অপশাসন, অপব্যাখ্যা বা অপকিছু যা কিছু এসছে, তৃণমূল চেষ্টা করেছে সেটাকে শোধরানোর। কোনো দল সঠিকভাবে বলতে পারবে না যে তার দল একদম ক্লিন ইমেজ নিয়ে আছে। আপের নেতারাও পাল্টাচ্ছেন, যারা করাপশনের বিরুদ্ধে কাজ করেছিলেন, তারা তাদের একটা বড় অংশ জেলে ছিলেন, আবার ক্লিন হয়ে এসছেন। আমাদেরও অনেক নেতা ভুল করেছেন, দল শোধরানোর চেষ্টা করেছে, আমাদের মতন মানুষকে এনেছে যারা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ফলে তাদেরকেও সামনে এনেছে দল। এবং দল চেষ্টা করেছে পরিবর্তনের, মানুষের কাছে সেটা ঠিকভাবে পৌঁছায়নি বা আমরা পারিনি পৌঁছাতে। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু মাঠে আছি, ময়দানে আছি, এবং আমরা নজর রাখছি মানুষের কি কি অভাব অভিযোগ থাকবে সেটা সরকারের কাছে কান অব্দি আবার পৌঁছে দেওয়া। আমাদের যে বিরোধী দলের ভূমিকা সেটা আমরা একইভাবে করব। দ্য স্ট্রিট ফাইটার ইজ অন দ্য রোড। এখন কিন্তু তিনি ফ্রি বার্ড, তিনি নিজে বলে দিয়েছেন। এবার ফ্রি বার্ড হওয়ার জন্য তার কিন্তু আর কোনো বাধা রইল না। কেউ তাকে বলতে পারবে না যে তিনি সাংবিধানিক পদ ব্যবহার করে কেন মুভমেন্ট করছেন। এবার কিন্তু তিনি সাংবিধানিক পদে আর নেই। স্বাভাবিকভাবেই তিনি আন্দোলন চালিয়ে যাবেন, আমরা তার সহযোগী হিসেবে আন্দোলনে সাহায্য করব। কিন্তু আগেও যেমন বলেছি, এখনও তেমন বলছি, কেউ যদি অন্যায় করে থাকে, আমার দলেরও হোক, তার সাজা প্রাপ্য হলে তাকে সাজা দিতে হবে। সে যেন ওই কোথাও মাথা গুঁজলো, গিয়ে বলল যে আমি তোমার দলে চলে এলাম, আমাকে বাঁচিয়ে দাও, সেরকম শুভেন্দু অধিকারীর মতন কেস যেন না হয়। কিন্তু পদ ছাড়তেই তো রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। কি ওই যে বললাম যে সাংবিধানিকতাকে চ্যালেঞ্জ উনি করছেন না, উনি চ্যালেঞ্জ করছেন যারা সংবিধানকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, যে ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স এটা। কারণ সংবিধানের 164 নম্বর ধারা অনুযায়ী ওনাকে পদত্যাগের জায়গায় যাওয়া উচিত, ঔচিত্য অনুযায়ী। কিন্তু সেই ঔচিত্যটা বেআইনি, আইনি এইভাবেও দেখতে হবে। উনি যা করছেন সেটা বেআইনি নয়, কেউ লিগালি প্রুফ করতে পারবেন না উনি বেআইনি। ওই যে কিছুক্ষণ আগে তোমায় বললাম যে ওরা ফাইন্যান্সিয়াল রিলেশনশিপটাকে, সেটাও তো সংবিধানে লিখিত। আমাদের সংবিধান 3টি তালিকার মধ্যে থাকে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। সেখানে অর্থনৈতিক একটা ক্ষমতার বন্টন আছে। সেই অর্থনৈতিক ক্ষমতার বন্টনের কেন্দ্রের যে ভূমিকা, সেই ভূমিকাটাকে ওরা ব্যবহার করে আমাদের রাজ্যের প্রকৃত টাকা পয়সা আটকে দিয়েছিল, মানুষকে পেটে মেরেছিল। তাহলে সেইটা যদি অসাংবিধানিক না হয়ে থাকে, তাহলে এটা কেন অসাংবিধানিক হবে? আমরাও তো অভিযোগ করছি। তাহলে ওদের অভিযোগের গুরুত্ব আছে, আমাদের অভিযোগের গুরুত্ব নেই? আমরা ভারতের বহু বিচক্ষণ মানুষ, যারা প্রকৃত প্রস্তাবে শিক্ষিত, যারা বিজ্ঞানী, যারা আইনজীবী, তারা প্রত্যেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই না হার মানার মানসিকতার মধ্যে সংবিধানকে রক্ষা করার একটা বার্তা আছে। যে সংবিধানকে ব্যবহার করে, যেভাবে তার অপব্যাখ্যা করে পরিবর্তনের উদ্দেশ্যে একটা রাজনৈতিক দল চূড়ান্ত অসাংবিধানিক কাজ করলো, সেখানে এই পদত্যাগ না করাটা এখনও অবধি, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সেটা পাল্টাতেও পারে, কিন্তু এখনও অবধি সেটা একটা রেজিস্ট্যান্স। এবং এটা ইতিহাসের খাতায় বিভিন্নভাবে লেখা থাকলেও প্রকৃত যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা লিখবেন যে এইটা প্রকৃত একটা প্রতিরোধ, প্রতিবাদ। আমার সেই ক্ষমতা আছে এবং আমার ডেমোক্রেসি সেটা আমাকে দিয়েছে। দাদা, বিরোধী দলনেত্রী বা দলনেতা হতে গেলে এটা বলার কোনো রকম দ্বিধা রাখেন না শুভেন্দু অধিকারীর মতো হতে হবে, কারণ তিনি দাপুটে ছিলেন, সব জায়গায় ঘুরেছেন, কিন্তু আমরা দেখলাম যে ওখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, সে বিরোধী দলনেত্রী হতে পারবেন না। তো আপনাদের দল থেকে কে হতে পারে বা এরকম বিচক্ষণতা কে আছে? কি দেখুন, এরকম প্রচুর নেতা আমাদের মধ্যে আছেন, শোভনদেব চট্টোপাধ্যায় আছেন, বিমানবাবু আছেন, এরকম প্রচুর লোক আছেন যারা হতে পারেন। কিন্তু কে হবেন বা হবেন না সেটা দলনেত্রী পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করে ঠিক করবেন। কিন্তু যেই হোক না কেন, শুভেন্দুদের মতন ডিস্ট্রাকটিভ হবে না। বিরোধী দলনেতা ডিস্ট্রাকটিভ হলে সেটা ভয়ানক হয়। আমার বিরোধী দলনেতা যে হবে, সে যেমন বিধানসভায় তার ভূমিকা পালন করবে, তেমনই বিরোধী নেত্রী, দলনেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাস্তায় থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকবেন, আমরা অসংখ্য সহযোগী মানুষ তাদের সঙ্গে রাস্তায় থাকবো।